আমার নাম প্রথম নামটা রেখেছে হেলেন, নাম রেখেছে আমার বাবা। তো আর হলো আমার বাবা আসলে খুবই একজন কি বলবো অসম্ভব মেধাবী একজন লোক ছিলেন, এবং বলতে পারেন একজন গবেষক টাইপের লোক। মানে পড়াশোনার প্রতি তার সবসময় জীবনের শেষ মানে একদম বলা চলে যে যতক্ষণ পর্যন্ত তার সেন্স ছিল ততক্ষণ পর্যন্ত সে পড়াশোনার মধ্যেই থেকেছেন। তা আব্বা আসলে মূলত এটা কি হেলেন অফ ট্রয়, অবশ্য ওইটাকে এই যে ট্রয় তো ধ্বংস করেছে কিন্তু আব্বা পজিটিভলি নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটাকে কেন্দ্র করেই আমার নামটা রেখেছেন হেলেন। মানে আব্বা আসলে চেয়েছেন তার মেয়েটা বিখ্যাত হোক, এটাই হলো আব্বা পরবর্তীতে আব্বার কাছ থেকে শুনেছি। আর জেরিন নামটা ওটা অ্যাড করেছেন আমার ভাই। আমার নাম মূলত হয় কি বাংলাদেশে আপনি দেখবেন যে একটা নিক নেম থাকে আর একটা আরবি নেম থাকে। তো আমার আরবি নেমটা অনেক বড় ছিল, তো তখন আমার ভাই কী করলেন, বললেন যে যখন আমি ম্যাট্রিকে যখন করতে যাব, এটা কি বলে ফাইনালি যে ফর্ম ফিল আপ করে সেটা করতে যাব, তখন আমার ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে এই নামটার সাথে তুমি এই নামটা দেবো, ওই নামটা করো বাদ রাখো, রেখে তুমি এই নামটা দিয়ে দাও। তখন আমার ভাই ওই হেলেনের সাথে হেলেন জেরিন খান আর কি। তো এটা হলো দুইজনের সম্মেলনে, আমার বাবা এবং আমার ভাই দুইজনে মিলে এই নামটা রেখেছেন হেলেন জেরিন খান। তো পরবর্তীতে এই নামটা এত বেশি আকর্ষণীয় নাম হয়ে গেল, আমার ভাই যখন রেখেছেন তখন উনি বলেছেন যে নামটা অ্যাকচুয়ালি সবাই খুব পছন্দ করবে, দেখো যে এটা একটা আধুনিক নাম। আমার কখনোই সমস্যা হয়নি, আমার পরিবার আমাকে এত সাপোর্ট করেছে, আমি বলতে পারেন জন্মগতভাবেই কিংবা বোঝার পর থেকে আমার ফ্যামিলি সাপোর্টটা পেয়েছে। আমার বাবা একজন আমার মতোই রাজনীতি পাগল লোক ছিলেন। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে তিনি ল পড়তেন। আমার বাবার ইচ্ছে ছিল তিনি একজন রাজনীতিবিদ হবেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন। উনি ভাসানী ন্যাপ করতেন। তো বাবা পরিবারের বড় সন্তান হবার কারণে বাবা পরবর্তীতে আমার দাদা অসুস্থ হয়ে যান এবং পরিবারের দায়িত্ব নিতে হয় আমার বাবাকে। কিন্তু আমার বাবার ভিতরে ওই আকাঙ্ক্ষা থেকে যায়, এবং বাবা পরবর্তীতে গভর্নমেন্ট সার্ভিস করতেন। আব্বা 18 বছর জব করার পরে যখন জিয়াউর রহমান আসলেন রাজনীতিতে, আব্বা কিন্তু তখন আবার আমার মানে বাবার পরিবার, মানে বাবার ভাইরা, আমার চাচারা সবাই মোটামুটি সলভেন্ট হয়ে গিয়েছেন। তখন আব্বা জিয়াউর রহমানের প্রতি এত বেশি আকৃষ্ট হন যে আব্বা 18 বছর চাকরি করার পরে সরকারি চাকরিটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে উনি জাগদল থেকে রাজনীতি শুরু করেন। তা ওই আব্বার ভিতরে একটা ছিল, আমরা 3 ভাই বোন, আব্বার ভিতরে আমার ভাই ডাক্তার, আমার মা চাইতো যে তার সন্তানরা যে প্রফেশনে থাকুক, বিশেষ করে আমার মা চাইতেন যে তার ছেলেটা ডাক্তার হোক, মেয়েটা পলিটিশিয়ান হোক। আমার মা আবার প্রচুর হিস্ট্রি বই পড়তেন। তো মা ছোটোবেলা থেকেই গল্প করতেন যে আমার ছেলেটাকে ডাক্তার বানাবো, ও মানুষের সেবা করবে, আর আমার মেয়েটাকে পলিটিশিয়ান বানাবো, সুলতানা রাজিয়ার মতো বানাবো, অথবা বলতেন যে ফাতেমা জিন্নার কথা বলতেন। ছোটোবেলায় শুনতাম এটা, যে তার মতো বানাবো আমার মেয়েকে। তো সবাই ওই সময় অনেকেই বলতো যে ওনারা আসলে, কারণ সেই সময় তো মেয়েদের রাজনীতিটাকে মানুষ চিন্তাই করতে পারতো না, কিন্তু আমার বাবা মা এত আধুনিক ছিলেন বলার মতো না। তো তখন মা কিন্তু এরকম বলতেন যে আমার মেয়েকে সুলতানা রাজিয়ার মতো। আর আমি আসলে ছোটোবেলায় থেকে এত কর্মঠ ছিলাম, আমি জীবনে কোনো দিন কোনো কাজে, মানে আমার ভিতরে কোনো দিন কোনো অলসতা আমাকে স্পর্শ করতে পারেনি। তো তখন থেকে আমার মা ও যখন এটা বলতেন, তখন আসলে ওই সময় অত বেশি করতাম না, মানে নিজের মধ্যে যে নিয়েছি তা না। কিন্তু এটা পরবর্তীতে ধাপে ধাপে হয়ে, যেমন ধরেন আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার স্কুলে এক প্রতিযোগিতা হতো। ওই যে এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আলোচনা হতো, তারপরে গজল, তারপরে মানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তো তারপরে কবিতা আবৃত্তি এই ধরনের হতো। তখন আমি এসে আমার বাবাকে বললাম আমার স্কুলে কিন্তু এরকম প্রতিযোগিতা হচ্ছে। তা আব্বা বললেন যে তুমি অবশ্যই এটাতে অ্যাটেন্ড করবা। আমি বলছি কি আমি কিসে করবো, আমি অবশ্য টুকটাক সবসময় গান টানের প্রতি একটা ভীষণই ছিল, দুর্বলতা ছিল। তো আব্বা ওইদিকে ডাইভার্ট না করে আব্বা বললেন যে তুমি আলোচনায় অংশগ্রহণ করবা।
আমি বলছি আমি আলোচনায় অংশগ্রহণ করবো, আমি তো কিছু জানি না। বলছে আমি নিজে লিখে দেব এবং তোমাকে এই মানে তৈরি করব। তা আব্বা নিজেই এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ছোট আকারে লিখে আব্বা আবার আমাকে ওটা রিহার্সাল করালেন, একটা টুলের উপরে দাঁড় করিয়ে। তারপরে আব্বা বললেন যে এটা তুমি মুখস্থ করো প্রথমেতে, পরে আবার রিহার্সাল করালেন টুলের উপরে দাঁড়িয়ে। বল তুমি এই যে মনে করো এখানে তোমার টিচাররা সবাই, স্টুডেন্টরা সবাই, এর মধ্যে তুমি এই আলোচনাটাই করছো, পড়ছো। তো আমি বললাম যে এই ঠিক আছে। তো যাতে কোনো রকমের আমি ভয় না পাই, কোনো নার্ভাস ফিল না করি, এই জন্য আব্বা ওইভাবে আমাকে রেডি করে দিলেন। আমি পরে যখন কম্পিটিশন দিন আসলো আমি অ্যাটেন্ড করলাম এবং আমি দেখা গেল যে এত অসাধারণ ওখানে উপস্থাপন করলাম যে আমি ফার্স্ট হলাম। তো এরপর থেকেই আমার কন্টিনিউ শুরু হলো। এরপরে আমাদের এলাকাটা না একটু কি বলবো, একটু আধুনিক, একটু কালচার এরিয়া। ওখানে 40% হিন্দু ছিল আর 60% মুসলমান ছিল এবং প্রত্যেকেই মানে এই ধরনের স্কুল কলেজ মিলে একটা কম্পিটিশন হতো 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ। তো সেই জায়গায় ওই নাচ গান, তারপরে গজল, তারপরে দেখা যেত যে কবিতা আবৃত্তি এবং একটা আলোচনার উপর একটা ডিবেট হতো, মানে কম্পিটিশন হতো। তা আব্বা এই প্রত্যেকটা কম্পিটিশনে আমাকে ওইভাবে রেডি করে দিয়ে এসে বক্তব্য এরকম নিজেই লিখতেন, লিখে আবার ওইটাকে আমাকে মুখস্থ করাতেন এবং মুখস্থ করে ওইটা আবার রিহার্সাল দেওয়াতেন। তা আমি ওই সময় যতগুলা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কোনোটায় ফার্স্ট হয়েছি, কোনোটায় সেকেন্ড হয়েছি। কাদের সাথে হয়েছে, আমি তখন হয়তো 9-এ পড়ি, কিন্তু একটা ডিগ্রির স্টুডেন্টের সাথে যে কম্পিটিশন করে আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতাম। তা আমার আসলে এইটাই হলো আমার এই রাজনীতিতে আসার মানে কি বলবো, এটা আমাকে বিরাট সাপোর্ট দিয়েছে, সাহস দিয়েছে। এই জন্য আমি ঢাকাতে যখন প্রথম এসে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি যখন ভর্তি হলাম, ভর্তি এসেই দেখি যে আমার কলেজে ছাত্রী সংসদ নির্বাচন হচ্ছে। আমি কোনো কিছু না তাকিয়ে, কারণ আমার আব্বা যেহেতু বিএনপি করতেন, তা আমি এসেই কী করলাম, ওই রাজনীতিতে মানে ওই নির্বাচনের প্রচারণা নেমে গেলাম। নেমে যাওয়ার ফলেই ছাত্রদলের সমস্ত মেয়েরা আমাকে পিক করলো। আমার কি বলবো অ্যাক্টিভিটিস, আমার এই সব কিছু দেখে ওরা ভীষণ মানে মুগ্ধ হলো। তখন থেকে ওদের যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকা শুরু করলো। তো এইটা আমাকে মানে খুব একটা হয় না যে আমি তো আসলে মফস্বল শহর থেকে এসেছি, এই শহর ঢাকা শহর মতো রাজধানীর এরিয়াতে এসে, তারপরে এখানে যারা সিনিয়র অনেক লেভেল মাস্টার্সের স্টুডেন্ট আছে, তাদের সাথে এসে আমি একটা যে নার্ভাস থাকে সেটা আমার মধ্যে একদমই ছিল না। এই কারণে আমি এসেই খুব দ্রুত সবার সাথে মিশে যেতে পারলাম। এবং পরবর্তীতে ধাপে ধাপে যেটা হয়েছে, আর একটা বিষয় হলো আমার মা খুব মানুষের প্রতি খুব দরদি ছিল। আমাদের গ্রামে যত লোক বিপদে পড়তো, যত লোক অসুস্থ হতো, যত লোক অর্থনৈতিক হতো, সবাইকে মা ভীষণভাবে সাপোর্ট দিত। তো মা একটা জনদরদি লোক হিসেবে মাকে দেখতাম মানুষের বিপদ আপদে সবসময় সবার আগে দৌড়াই যেত, হেল্প করতো এবং যে কোনো মানুষ মার কাছে ছুটে আসতো যখনই কোনো সমস্যায় পড়তো। তো এইটা পারিবারিকভাবে পেয়েছি। তা আমি যখন হলে উঠলাম, তখন আমি যখনই একটা মেয়েকে দেখতাম অসুস্থ হয়েছে, ওর পাশে ততক্ষণ পর্যন্ত থাকতাম যতক্ষণ পর্যন্ত ওকে সুস্থ না করতে পারতাম। দেখতাম একটা মেয়ের গার্জিয়ান এসছে, ও হয়তো বা অন্য হোস্টেলে গেছে, আমি শুনতাম, আমি দৌড়ে ওই হোস্টেলে ছুটে যেতাম, ওকে যে নিয়ে আসতাম, এসে ওর বাবা মার সাথে এই করতাম যে তোমার বাবা মা এসে এরকম। তো আবার দেখা যেত যে অর্থনৈতিকভাবে কেউ ঝামেলায় পড়েছে, তো আমার কাছে আসে ধার দিতে হচ্ছে, আমি ধারে দিতাম। মানে এই যেটা একদম সবসময় মানুষের বিপদ আপদে কাছে থাকা, সেই কাজটা আমি করতাম। এটা যে আমি কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে করেছি না, আমি একজন মানুষ হিসেবে একজন ছাত্রী হিসেবে আরেকজন ছাত্রীর পাশে দাঁড়ানো দরকার, এইটা আমি আমার মায়ের থেকে পেয়েছি, সেই কাজটা আমি করতাম। এগুলো করতে করতে আমি দেখি যে আমি হলের মধ্যে কলেজে এত বেশি পপুলার হয়ে গেলাম, সবাই খালি সবার মুখে মুখে আমাকে যে কোনো ইসে হলেই আমাকে সামনে নিয়ে যেত, করতো। আর ওই যে আমার মধ্যে কোনো জড়তা ছিল না, যে কোনো এসে কোথাও কথা বলতে হলে আমি যে দেখা যেত আমি কথা বলতাম, করতাম। সব মিলে খুব অল্প সময়ের মধ্যেই আমি খুব পপুলার হয়ে গেলাম এবং এইটাই আমাকে ছাত্রদল তখন আমাকে পিক করলো এবং ছাত্রদলের পরবর্তীতে আমাকে ইডেন কলেজে কনভেনার করা হলো এবং
নাইনটি এই স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের আমলে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছি এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে 91-এ ইডেন কলেজে ছাত্রী সংসদ নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করলাম, মানে ভিপি হিসেবে। তাই এরপর থেকেই আমি কি বলবো, একদম রাজনীতির ফ্রন্ট লাইনে চলে গেলাম, কারণ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ আসলে সত্যিকার অর্থে এদেশের সর্ববৃহৎ কলেজ এবং এই কলেজটির যারা নেতৃত্ব দেয় এরা সব সময় মানে একেবারে ফ্রন্ট লাইনেই থাকে, কারণ মেয়েদের মধ্যে মূল নেতৃত্বের জায়গাটাই ইডেন কলেজ থেকে। কারণ ইডেন কলেজ থেকে আমি যত মেয়ে নিয়ে ছাত্রদলের প্রোগ্রামে যেতে পারতাম, এটা কিন্তু আর কোনো প্রতিষ্ঠানে যেতে পারতো না। সেই কারণে আর তারপর নির্বাচিত ভিপি হওয়ার পরে তো সারা বাংলাদেশেই যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, যত কলেজ নির্বাচন হয়েছে, সব জায়গা থেকেই ওরা বক্তা হিসাবে আমাকে ডিমান্ড করতো। তা আমি এই সব প্রায় সব জায়গাতেই অংশগ্রহণ করতাম। এইভাবেই একেবারে সারা বাংলাদেশে নামটা ছড়িয়ে পড়ে এবং আমি আমার কাজ প্রচার করি। দেখুন, আমরা যখন রাজনীতিতে এসেছি তখন কিন্তু ভোগের রাজনীতি ছিল না, ত্যাগের রাজনীতি ছিল। আমি যখন রাজনীতিতে নাম লেখাই তখন আমি কিন্তু রাজনীতি থেকে কি পাবো না এটা আমি কখনো চিন্তা করিনি এবং আজ পর্যন্ত সেই জায়গাতেই আমি অবস্থান করছি। এখনও কিন্তু আমি রাজনীতি থেকে কি পাবো, রাজনীতি কি দেবে, এটা আমি কখনো চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি আমি রাজনীতিকে কি দিতে পারবো। আর একটা চিন্তা করি, হ্যাঁ এখন বলতে পারেন যে আপনি তো নমিনেশন চাচ্ছেন। হ্যাঁ, আমি নমিনেশন চাচ্ছি কী কারণে? আমি আরও ব্যাপক কাজ করবার জন্য, নাথিং এলস, আমার ব্যক্তিগত কোনো কিছু করার জন্য না। আর এই যে আপনি যে নৈতিক স্খলন যেটা ঘটেছে, এটাতে আমি খুবই মানে হতাশ হই। আমি মনে করি কি যে রাজনীতিতে যদি সত্যিকার অর্থে টিকে থাকতে হয়, মৃত্যুর পূর্ব পর্যন্ত যদি আপনি একজন মানুষের ভালোবাসা পেয়ে যদি রাজনীতিবিদ হিসেবে থাকতে চান, তাহলে সততার বিকল্প কিছু নাই, ত্যাগের রাজনীতির বিকল্প কিছু নাই। হ্যাঁ, অনেকে আসছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, আবার দেখেন আস্থা করে চলে যাচ্ছে। কিন্তু যেই ব্যক্তি অনেস্টলি কাজ করছে তার কিন্তু মৃত্যু নেই। সে তার মৃত্যু প্রকৃত অর্থে সে সত্যিকারতে আল্লাহ যেদিন নিয়ে যাবেন সেদিনই মৃত্যু ঘটে। তো এই সততার বিকল্প কিছু নাই, সেটাই আমরা দেখেছি। যুগে যুগে যারা সৎ রাজনীতি করেছে তারাই টিকে থাকতে পারছে। অসৎ পথে যারা গিয়েছে সাময়িক তারা অনেক কিছু নিয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু দিনের শেষে গিয়ে তারা কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। এটাই হলো বাস্তবতা। তো কাজেই আমি ওইটাই বলবো যে সৎ রাজনীতির বিকল্প কিছু নাই। আপনি যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের ভালোবাসা পেতে চান অথবা মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয় বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে এই ভোগের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করতে হবে। ভীষণভাবে বাড়ছে নির্বাচনের প্রচারণায়। কারণ তো এই দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ সত্যিকার যে ভোটদান, সেটার যে স্বাদ, সেটা তো তারা ফিল করে নাই। এবং এখন আমরা বলবো যাদের বয়স প্রায় 35-30, এই বয়সী লোকেরাও কিন্তু, এটা তো বলা চলে মধ্য বয়স চলে আসছে, 30 পরেই তো আমরা বলতে পারি মধ্য বয়স। তো সেই বয়সের লোকেরাও কিন্তু ভোটের স্বাদটা পায় নাই। কাজেই তারা নতুনভাবে দেখতে পাচ্ছে কিংবা তাদের মধ্যে কিউরিসিটিটা বেশি। আর যারা যে সত্যিকার অর্থে ধরেন 91, 96, 2001 যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের যে একটা আলাদা মজা, সেটা আবার তারা ফিরে পাচ্ছে। এটা তাদের মধ্যে নতুনভাবে কিন্তু আশা সঞ্চার করছে। আমি একজন ক্যান্ডিডেট হিসেবে তো আমি প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছি, প্রত্যেক মানুষের সাথে কথা বলছি, প্রত্যেক আসলে, এবং ওইটাই আমি মনে করি, আমার পক্ষ থেকে আমি যেটা চিন্তা করছি, আমার যে 4 লক্ষ প্রায় 8,000-এর মতো ভোট, 7,500-এর মতো ভোট, তো আমি মনে করি এই 4,7,500 ভোটারের কাছে আমার যেতে হবে। এটাই কিন্তু আমার মাথার মধ্যে প্রতি মুহূর্তে কাজ করছে। তাই সেইটাকে মাথায় রেখেই কিন্তু আমি প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি। আমার মনে প্রত্যেকটা ক্যান্ডিডেটই একই কাজ করছে। তো সেই কারণে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা অনেক বেশি বাড়ছে এবং বিএনপির প্রত্যেকটা ক্যান্ডিডেটই ওই মানুষের সাথে কানেক্টেড হতে পারছে।
দেখেন বিএনপি এত বৃহৎ একটি দল, আর একটা হলো যে 17 বছরের মানুষের স্যাক্রিফাইস, এটা আপনি বলতে পারেন যে একদম সেন্ট্রাল থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে তাদের উপরে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেই জায়গা থেকে শুরু করে আমরা যদি একদম তৃণমূলেও একটা ওয়ার্ড পর্যায়ের নেতার খোঁজ নিয়ে দেখেন, তারাও কিন্তু বছরের পর বছর বাড়িতে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য তাদের নিয়ে গিয়েছে, বাড়ি ঘর নিয়ে গিয়েছে, তারপরে হয়তো বাবাকে কখনো ওই ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গিয়েছে, কখনো মাকে ধরে নিয়ে গিয়েছে। তো এই ধরনের আবার অনেক পরিবারের আমাদের ক্যান্ডিডেট মানে আমাদের যে সদস্য, দলীয় সদস্য যারা ছিলেন, তা অনেক 2 মাস 3 মাস 5 মাস 2 বছর এরকম কিন্তু অনেকে গুম হয়েছিল। তা আমি মনে করি কি, প্রত্যেকেই এখন যদি এই মানে ডিমান্ড করে যে আমাকে দিতে হবে, কারণ কারোর তো স্যাক্রিফাইস হয়তো হিসাব করলেও মানে অনেকের স্যাক্রিফাইসটা অনেক বড়, কিন্তু ছোট হইলেও তো অনেকেই নির্যাতন ভোগ করেছে, অনেকেই অনেক স্যাক্রিফাইস করেছে, করে তো তারা এই দলের সাথে ছিল। কাজে আপনার সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায়ে কেউ যদি দাবি করে, সেটা কিন্তু আমরা একদম নেগলেক্ট করতে পারছি না আমাদের দল। সেই কারণেই এবারে একটু সমস্যা হয়ে গিয়েছে, কারণ দীর্ঘ 17 বছরের এই নির্যাতনের একটা গল্প প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে আছে। এখন গল্প শুনতে গেলে হয়তো কার 17 বছরে 17,000 গল্প আছে, আর কারো হয়তো বা 17টা গল্প আছে, কিন্তু আছে তো, প্রত্যেকেরই তো গল্প আছে, নির্যাতনের গল্প আছে, প্রত্যেকেরই তো মানে কি বলবো, নানা ধরনের নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার, এই ধরনের গল্প আছে। তো এই গল্পগুলো কিন্তু প্রত্যেকে উপস্থাপন করে, তারা কিন্তু প্রত্যেকে যদি ক্যান্ডিডেট হতে চায়, আমরা কিন্তু এটা নেগলেক্ট করতে পারছি না। তবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের বিএনপি নীতি নির্ধারক যারা, তারা একটা সমন্বয় করার চেষ্টা করছে। আর এটা হলো প্রাথমিক, যেহেতু বলেছে এটাই ফাইনাল না, সে কারণে কিছু ধরেন প্রতিযোগিতা আছে নিজেদের মধ্যে। অনেকেই চিন্তা করছে একদম ফাইনাল সিদ্ধান্ত নেবার আগে সুযোগ যেহেতু আছে, তা আমি আমার গ্রহণযোগ্যতাটা একটু উপস্থাপন করি, এই কারণে কিছু প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা আমি মনে করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মানুষের একদম ওই ওয়ার্ড লেভেলের নেতার সাথেও তার কিন্তু কানেকশন আছে, যেটা ধরেন বাংলাদেশে থেকে অনেক সিনিয়র নেতাদের নাই, কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের আছে। তিনি কিন্তু খুব ভালো করেই বুঝেন কাকে কিভাবে মানে শান্ত করতে হবে। তা আমি মনে করি এখনও ধরেন অনেকগুলা, এবং আমরা জানি যখন এই যে 237 জনের নাম ডিক্লেয়ার করার আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু এই বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে তিনি দফায় দফায় মানে বসছেন এবং তাদের সাথে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে হয়তো ক্যান্ডিডেট কোথাও 3 জন, কোথাও 5 জন, কিন্তু আমাকে দিতে হবে একজনকে। এটা আমার অনেক খারাপ লাগছে যে আমি 5 জনকেই দিতে পারছি না, আমি 3 জনকেই দিতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করতে। কিন্তু তারপরও ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইটা মাথায় রাখতে হবে। আমাদের একজনেরকেই সিদ্ধান্ত দিতে হবে, বাকিদেরকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় আমরা সেট করব, এটাও কিন্তু বলেছেন। তা আমি মনে করি যে যখন তাদেরকে ডেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, নীতি নির্ধারকরা বসবেন, তখন এই সমস্যাগুলো থাকবে না, মানে মোটেই না। কারণ কি দেখেন, আমিও কিন্তু ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম, কাজে আমি জানি ছাত্র সংসদের নির্বাচন অ্যাকচুয়ালি জাতীয় নির্বাচনে কোনো প্রভাবই ফেলে না। সেটা যদি ফেলতো, আমাদের অতীত দিনের ডাকসুর যারা নির্বাচিত ভিপি ছিলেন, তাদের মধ্যে অনেকেই আছেন আজ পর্যন্ত কিন্তু তারা নির্বাচিত এমপি হতে পারেনি, তাহলে তারা তো অনেকেই এমপি হতে পারতেন, সে আসলে যদি প্রভাব ফেলতো। তো সেই দিক থেকে আমি বলবো যে ওটা তেমন কোনো প্রভাব ফেলে না। আমি মনে করি নির্বাচনে সব মানে বিপরীত পক্ষকে গুরুত্ব দেওয়া উচিত, এবং বিএনপি সেটাই সেইভাবেই চিন্তা করছে। কোনো প্রতিদ্বন্দ্বীকেই ছোট করে বিএনপি দেখছে না, সবাইকেই গুরুত্ব দিয়েই বিএনপি মাঠে ময়দানে কাজ করছে। তো
এই জায়গায় সব ধরনের হতে পারে। ধরেন আমাদের বিপরীত পক্ষ জামাত আছে, এনসিপি আছে, জাতীয় পার্টি যদি নির্বাচন করে তারা আছে, আওয়ামী লীগ তো এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তাদের কিছু তো ভোট ব্যাংক আছে। এই সব কিছুকেই বিএনপি গুরুত্ব দিয়েই তারা বিপরীত পক্ষকে কখনো হালকা করে বিএনপি দেখছে না, সব কিছু মাথায় নিয়েই তারা নির্বাচনী মাঠে কাজ করছে। এটা হয় কি, ডিক্লারেশনের পূর্ব পর্যন্ত মানে নির্বাচন হয়ে যাওয়া এবং যেই দল বিজয় লাভ করবে সেই দল ক্ষমতা গ্রহণ করার পূর্ব পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু থেকেই যাবে। আমার মনে আছে 2001-এর নির্বাচনে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে করলো, নির্বাচিত হলো, কিন্তু তখন শাহাবুদ্দিন সাহেব ছিল রাষ্ট্রপতি। তো সেই সময়ে মানে আওয়ামী লীগ কিন্তু তা নির্বাচনের পরও, জয়লাভ করার পরও কিন্তু ক্ষমতা মানে ছাড়ার ব্যাপারে অনেক গড়িমসি করেছে। সেই সময় শাহাবুদ্দিন সাহেব কিন্তু বিরাট ভূমিকা পালন করেছে, তাকে কিন্তু টলাতে পারেনি। কাজেই এই আশঙ্কাগুলো যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত যেই দলটি ক্ষমতা মানে শপথ গ্রহণ না করবে। দেখুন, আমি একজন মাঠকর্মী, আমার প্রায় 40 বছরের রাজনৈতিক জীবনে আমি কিন্তু মাঠেই থেকেছি, সাধারণ মানুষের মানে সাধারণ নেতাকর্মীদের সাথেই আমার উঠা বসা। আমি এমপি হয়েছি, কিংবা বিএনপি সেন্ট্রাল রাজনীতি করেছি, কিংবা টক শোতে যাই। এইটা আমার মূল পরিচয় না। আমার মূল পরিচয় হচ্ছে আমি একজন অর্গানাইজার। হ্যাঁ, আমি কিন্তু আমার একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে সেন্ট্রালের যত নেতাকর্মী আছে আমি কিন্তু প্রত্যেকের ব্যাপারেই অনেকের চাইতেই আমি বলবো বেশি খোঁজখবর রাখি, এবং তাদের সাথে শুধু আমার এলাকা না, সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথেই আমার একটা অন্যরকম কানেকশন আছে। সেই কারণে আমি কিন্তু জানি এই যে প্রোপাগান্ডাটা করা হলো যে বিএনপি দখলদারি করেছে, এটা একেবারেই আমি মনে করি একেবারেই এটা একটা প্রোপাগান্ডা। এটা একটা মানে যা না হয়েছে তার চাইতে বেশি। ধরেন ম্যাক্সিমাম জায়গায় হয়েছে কি, বিএনপির জায়গাগুলো দখল করেছে। বিএনপির এই 17 বছরে বিএনপির প্রত্যেক, যেমন ধরেন আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার হাজব্যান্ড মালয়েশিয়ান ভিসা প্রসেসিং এজেন্সি আমাদের হলো মূল ব্যবসাটা। হ্যাঁ, মূল ব্যবসাটা হলো মালয়েশিয়ান ভিসা প্রসেসিং এজেন্সি। মানে ওই যে মালয়েশিয়ার যে পাসপোর্টটা, ভিসার জন্য যে পাসপোর্টটা রেডি করা হয়, ওইটা হলো আমার হাজব্যান্ড। এবং মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে হলো আমার হাজব্যান্ডের বিজনেস ছিল। তা প্রথম দিকে তো কি, যখন আমার হাজব্যান্ড এই ব্যবসাটাই করে, তো তখন আমার হাজব্যান্ড চলে যায়, মানে আমি কি আউট অফ সিনে আমি রেখে দিই। কারণ আমি জানি যে গভর্নমেন্ট যদি জানতে পারে আমার হাজব্যান্ড এই ব্যবসায় আছে, তাহলে এই জায়গায় হ্যামার করবে। তো যতদিন পারা যায় ওকে কিন্তু রাখা হয়েছে। মানে আমরা ইভেন একটা ফেসবুকে পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা ছবি পোস্ট করতাম না, যে আমার হাজব্যান্ডকে যদি চিনে ফেলে। অথচ ব্যবসাটা কিন্তু সরাসরি মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে, মালয়েশিয়ান গভর্নমেন্ট এর সাথে এখানে কিন্তু এই দেশের সাথে মানে খুব বেশি না রিলেটেড কিছু না, কিন্তু তারপরে সারাক্ষণ একটা আতঙ্কে থাকতাম। এবং সে পরবর্তীতে এরকম করে করে তখন ওরা জানতে পারলো যে আমার হাজব্যান্ড এই ব্যবসা করে। প্রথমে আমার হাজব্যান্ডের ব্যবসাটা ওরা অনেক মালয়েশিয়ান গভর্নমেন্টকে হ্যামার করেছে, কারণ ওই জায়গায় মালয়েশিয়ান যে পার্টনার ছিল তার সাথে করেছে যে এই ব্যবসা একে দেওয়া যাবে না, এই বিএনপির নেত্রীর হাজব্যান্ড। তখন ওরা বলছে না, আমরা ব্যবসা যদি বাংলাদেশে করি তাহলে ওনার সাথেই করব, কারণ ওরা আমার হাজব্যান্ডকে খুব পছন্দ করেছে, ওনার সাথে। তারপরে যখন ওদেরকে কোনোভাবে কনভিন্স করতে পারে নাই, তখন তারা করেছে যে না, এটাকে 4টা ভাগ করতে হবে। তো 4টা ভাগ করে দিয়েছে। প্রথমে 4 ভাগ করে, পরে 1 বছর পরে আমার হাজব্যান্ডের ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। তো মানে এইটা শুধু আমার গল্প না, এইটা আপনি মনে করতে পারেন আমাদের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর এরকম গল্প আছে। তা এখন যদি আমার হাজব্যান্ড আবার ওই ব্যবসাটা পেতে চায়, তাহলে কি অন্যায় হবে? এইরকম ধরেন আমার হাজব্যান্ড ওই ব্যবসায় আর যাবে কিনা আমি জানি না, কিন্তু এরকমই প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী
প্রত্যেকেরই এরকম গল্প আছে, যাদের ব্যবসা নিয়ে গিয়েছে, যাদের ব্যবসা দখল করেছে, যাদের বাড়ি দখল করেছে, যাদের জায়গা দখল করেছে। এখন সেই জায়গা যদি তারা ফিরে পেতে চায় কিংবা ফিরে নিয়েছো, ধরেন এই পট পরিবর্তনের সাথে সাথে অনেকেই যার যার ব্যবসায়, কারণ ওরা পালিয়ে গিয়েছে, ওরা তো বুঝতে পারছে ওরা অন্যায়কারী, ওরা কিন্তু ছেড়ে ঠেড়ে দিয়ে চলে গেছে। তো ও তখন আমাদের বিএনপির নেতা যদি তার নিজের জায়গায় ফিরে যায় কিংবা নিজের ব্যবসায় ফিরে যায়, সেটা কি আপনি বলতে পারেন দখলদারি, চাঁদাবাজি? এটা বলতে পারেন? কিন্তু হয়েছে এইটাই, এইগুলাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে। এখন সেইটাকে আমরা ভালোভাবে কাউন্টার দিতে পারি নাই। যখন দেখা গিয়েছে এরকম সে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছে, নিজের বাড়িতে ফিরে গেছে, এইটা পত্রপত্রিকা আসছে যে ও দখল করতে গিয়েছে। বিএনপি কি করেছে প্রাথমিক অবস্থায় এইটাকে ধামাচা করার জন্যে, প্রাথমিক অবস্থায় কিন্তু ওই অনেকে পদস্থগিত করেছে, অনেকে সাময়িক বহিষ্কার করেছে। কিন্তু আবার ইনভেস্টিগেশন যখন করা হয়েছে তখন দেখা গিয়েছে আরে এর উপরে তো অন্যায় করা হয়েছে, এর নিজের জায়গায় নিজে ফিরে গিয়েছে, এর নিজের বাড়িতে নিজে ফিরে গিয়েছে, নিজের ব্যবসায় নিজে ফিরে গিয়েছে। এইটা এইভাবে কিন্তু দেখা গিয়েছে বিএনপি যে এই 17 বছর এত নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হবার পরও বিএনপি কিন্তু এই কাজগুলো শুধুমাত্র মানুষের ভালোবাসা নিবার জন্যে এই কাজগুলো করেছে। পরে যখন ইনভেস্টিগেশনে বের হয়ে আসছে যে না, ওদের প্রতি অন্যায় করা হয়েছে কিংবা ওরা যে কাজগুলো করেছে এখানে কোনো রকমের দখলদারিত্ব নাই, চাঁদাবাজি নেই, তো বিএনপি কিন্তু তাদের বহিষ্কারের দেশে উদ্যোগ করেছে। এইগুলাই কিন্তু অপপ্রচারটাই বেশি হয়েছে। অপপ্রচার, অপতথ্য ছড়ানো বা প্রোপাগান্ডা ছড়ানো, এটা তো ধরেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো বাড়বে। আবার হয় কি, আমি এখানে বলি যে এই যে অপপ্রচারগুলো, এইটা ধরেন যে সেন্ট্রালি হয়েছে, কিন্তু ওখানকার লোকাল লোকজন কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে যে তখন কিন্তু ওই মানুষগুলোর প্রতি তাদের কিন্তু ভালোবাসা আরও বেড়ে গিয়েছে যে আরে এদের উপরে 17 বছর অন্যায় করা হলো, আবার এদের নিয়ে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, এদের নিয়ে আবার বিরোধী দলের নেতাকর্মীরা এরকম বলছে। তখন কিন্তু ওই নেতার প্রতি ওই এলাকার লোকজন যারা জানেওয়ালা লোকজনের কিন্তু সিম্প্যাথি বেড়ে গিয়েছে। এই জন্য আমি এখন দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে বিএনপির বরং জনপ্রিয়তা বেড়েছে, কারণ আমি একদম তৃণমূল পর্যায়ে কাজ করা একজন কর্মী। বিএনপিকে ভোট দিবে এই কারণে, দেখেন বিএনপির এত গুরুত্বপূর্ণ বিষয় আছে কিংবা এত বিষয় আছে যেগুলো গর্ব করার মতো। যেমন ধরেন জামাত কি বলে, সৎ রাজনীতি কায়েম করবো কি জানে এগুলো বলে না, মানে তারা হলো সততার প্রতীক এরকম বলে। জামাত কি বিএনপির প্রতি চাইতে বেশি সততার রাজনীতি করে? আমি যদি চ্যালেঞ্জ দিয়ে বলি, কারণ জামাত কিন্তু এখনও সুযোগের অভাবে অনেকে সৎ থাকে, আর সুযোগ পেয়ে যারা সৎ থাকে তারাই তো প্রকৃত সৎ। আপনি আসেন, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তারপরে তিনি যখন শহীদ হয়েছেন তখন তার স্ত্রী তার সন্তানদের জন্য সামান্য ব্যাংকে একটা টাকাও রেখে যান নাই, আর একটা বাড়ি ঘরও রেখে যান নাই। এর চাইতে সৎ কি পৃথিবীতে আর কোনো রাষ্ট্রপ্রধান আছে? তারপরে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তিনি তিনবারের প্রধানমন্ত্রী, অথচ আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়ি নাই, নিজে ভাড়া বাসায় থাকেন। এর চাইতে সৎ কি কেউ এই বাংলাদেশ না সারা পৃথিবীতে তাদের সততার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারবে? তারপরে ধরেন আমাদের সংগ্রামী মহাসচিব, যে দেখেন কতটুক বাসায় ভাড়া থাকে, তার একটু ড্রয়িং রুমটা দেখে আসেন তো কতটুক। তারপরে আসেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, ভাড়া বাসায় থাকে। তো এই যে এত সততা, আমি ব্যক্তিগতভাবে আমি হেলেন জেরিন খান 40 বছর রাজনীতি করি, ফ্রন্ট লাইনের রাজনীতি করি। আমি দুইবার আমার দল ক্ষমতায় গিয়েছে, সেটা আমি নিজে চোখে দেখেছি। একটা হলো 91 থেকে 95 এবং 2001 থেকে 2006। আমি তো এই 40 বছর আমি 40 পয়সাও রাজনীতি থেকে আমি ইনকাম করি নাই। তা আমাদের চাইতে সৎ রাজনীতিবিদরা কোথায় আছে? এইসব কারণে বিএনপিকে জনগণ ভোট দেবে। মূলত আমাদের 9 জনকে দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো তিনি সবার উপরে, তিনি নারী পুরুষ সব মিলিয়ে সবার উপরে একজন ব্যক্তিত্ব। সেই কারণে হ্যাঁ, বিএনপির
বিএনপির পক্ষ থেকে এই জাতি তো অনেক কিছু প্রত্যাশা করে, কারণ বিএনপি একটা আধুনিক রাজনৈতিক দল, যুগের সাথে তাল মিলিয়ে সবসময় বিএনপি চলেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশের 51% নারী, এবং সেই নারীদের সেই নারী ভোটারদের যদি আকৃষ্ট করতে চায়, অথবা আপনি ধরেন ইন্টারন্যাশনালি বাংলাদেশকে যদি আধুনিক রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চায়, তাহলে কিংবা জাতীয়তাবাদী দল একটা আধুনিক দল এটা যদি প্রমাণ করতে চায়, তাহলে তো এই প্রশ্ন সব আসবেই যে বিএনপি কত % নারীকে নমিনেশন দিয়েছে। সেই জায়গায় তো আমি মনে করি যে একটা প্রশ্ন থেকেই যাবে। আর একটা হলো যে এই আমরা জানি যে বর্তমান যে বিষয়গুলো আসছে সেখানে কিন্তু অনেক ধরনের মানে প্রস্তাব আছে কিংবা অনেক ধরনের আবেদন আছে। সেটা হলো যে অন্ততপক্ষে, এবং বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল যে 5% নারীকে নমিনেশন দেওয়া হবে। তো 9 জন দিয়েছে। আশা করি যে যদি 5% দেওয়া হয় তাহলে তো 15 জন হয়, বাকি যে 5 জন সেটা হয়তো বা আগামী, এখনও বিএনপি তো 237 জন নমিনেশন ডিক্লেয়ার করেছে, প্রাথমিক ডিক্লারেশন দিয়েছে। বাকি যে আসনগুলো আছে সেখানে অনেকেই নাম চলে আসবে। অন্ততপক্ষে 5% পূরণ করবে, এটা আমাদের প্রত্যাশা জাতীয়তাবাদী দল। ঠিক আছে।